আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3টা দেখাবো আপনাদেরকে। টেস্ট ফর ডাইরেক্ট কম্প্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট মোটরের ডিরেক্ট কম্প্রেসিভ স্ট্রেংথের টেস্ট এটা। The mechanical strength of hardened cement paste is the property of this material, which is perhaps the most important one for its structural use. আমরা স্ট্রাকচারে যে সিমেন্ট পেস্ট ইউজ করি বা কংক্রিটের মধ্যে যে সিমেন্ট দেই, এটার দেওয়ার মূল কারণই হচ্ছে এটার স্ট্রেংথটা যাতে ভালো হয়, এটা একটা ভালো কম্প্রেসিভ স্ট্রেংথ পাই। এই কারণে টেস্ট ফর স্ট্রাকচারাল স্ট্রেংথ ইজ নট মেড অন আ নিট সিমেন্ট পেস্ট বিকজ অফ ডিফিকাল্টিজ ইন মোল্ডিং and testing with consequent large variations in result. কিন্তু এই সিমেন্ট শুধুমাত্র সিমেন্ট দিয়ে কিন্তু আমরা কোনো টেস্ট করি না, সিমেন্টের সাথে কিছু পরিমাণ বালু মিক্স করতে হয়। শুধুমাত্র সিমেন্ট দিয়েই যদি আমরা এই টেস্ট কাস্টিং করার পরে টেস্ট করতে যাই, তখন দেখা যায় যে রেজাল্টের মধ্যে অনেক বিশাল ভ্যারিয়েশন চলে আসে। আর তাছাড়া এটার মোল্ডিং করাও একটু কষ্ট, এটার সাইজ অ্যান্ড শেপ ঠিক থাকে না। ঠিক আছে, এই কারণে আমাদেরকে এটার সাথে কিছু পরিমাণ বালু মিক্স করে এরপর টেস্ট করতে হয়। দ্য স্ট্রেংথ অফ সিমেন্ট ইজ ইউজুয়ালি ডিটারমাইন্ড ফ্রম টেস্টস অন মর্টার্স। Several tests are performed to determine the tensile, compressive and shear strength of cement mortar of certain proportion. Cement mortar of concrete gives a compressive strength of about 10 times its tensile strength. ঠিক আছে, সিমেন্ট মর্টার যে পরিমাণ কম্প্রেসিভ স্ট্রেংথ দেয়, টেনসাইল স্ট্রেংথ তার 10 ভাগের 1 ভাগ। This test method converses determination of the compressive strength of hydraulic cement mortars using 2 inch or 50 mm cube specimens. আমরা মোটামুটি 2 ইঞ্চ কিউব প্রিপেয়ার করব, কিউব তৈরি করব যেটার হচ্ছে এক একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 2 ইঞ্চ বা 50 mm। এই কিউবটাকে আমরা টেস্ট করে এরপর দেখব যে সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথটা কত। This test method conforms to the ASTM standard requirements of specification C109. আমরা ASTM C109 অনুযায়ী হচ্ছে এই টেস্টটা করব। C109 আমি আপনাদেরকে অলরেডি অ্যাটাচমেন্টের সাথে দিয়ে দিছি। এই যে এটা হচ্ছে C109, একটা 6 পেজের PDF। ASTM C109 is standard test method for compressive strength of hydraulic cement mortars using 2 inch or 50 mm cube specimens. তো এইটা আপনারা পড়বেন, কিন্তু আগে ল্যাব রিপোর্টটা পড়তে হবে। যদি এটা দিয়ে শুরু করেন তাহলে আগামাথা খুঁজে পাবেন না, হারায় যাবেন। ঠিক আছে, এখান থেকে আমরা আজকে একটু দেখব। আগে এটা শেষ করেন, পরে সময় থাকলে ওটা দেখবেন। তো the test requirements of minimum compressive strength as per ASTM C150 for ordinary Portland cement type 1 are shown in table 1. এই টেবিলের কথা বলতেছে, এই টেবিলটা হচ্ছে ASTM C150 থেকে আসছে। গত লেকচারে এক্সপেরিমেন্ট 2 এর সাথে আমি ASTM C150 দিছি। ওইখানে সিমেন্টের কোন সিমেন্টের ক্ষেত্রে কি কি মিনিমাম বৈশিষ্ট্য থাকা লাগে ওগুলাই C150 এর মধ্যে আছে। তো আপনারা ওটা দেখলে দেখবেন যে ওপিসি সিমেন্টের জন্য কম্প্রেসিভ স্ট্রেংথ মিনিমাম 3 দিনের মাথায় থাকতে হয় 1800 PSI, 7 দিনের মাথায় 2800 PSI, 28 দিনের মাথায় 4000 PSI থাকতে হয় মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ। আমরা এই যে টেস্ট করতেছি ডিরেক্ট কম্প্রেসিভ স্ট্রেংথ, এটার ক্ষেত্রে মানে ওপিসি হইলেই মিনিমাম 3 দিনের মাথায় এত, 7 দিনের মাথায় এত, 28 দিনের মাথায় এত থাকতে হবে। ব্র্যাকেটের মধ্যে যেটা দেখতেছেন এটা হচ্ছে মেগাপ্যাসকেলের হিসাব। Objective: the objective of this experiment is to determine the compressive strength of cement mortar. Apparatus কি কি যন্ত্রপাতি লাগে, ব্যালেন্স লাগে, নিক্তি যেটার মধ্যে মাপবো আমরা কতটুকু সিমেন্ট নিচ্ছি, কতটুকু বালি নিচ্ছি। 250 ml graduated measuring jar, 2 sets of 2 inch cube molds with base plates, base plates সহ কিউব মোল্ডস লাগবে যেটার মধ্যে আমরা কাস্টিং করব, কিউব যে প্রিপেয়ার করব যেটার মধ্যে ঢেলে এটা করব আর কি। মিক্সিং প্যানস, যেই প্যানের মধ্যে আমরা সিমেন্ট মিক্স করব। টেম্পার, যেটা দিয়ে আমরা টেম্পিং করব। ট্রাওয়েলস মানে হচ্ছে কুর্নি। আর টেস্টিং মেশিন, এটা বুঝেছে ইউনিভার্সাল টেস্টিং মেশিন বা UTM, যেই মেশিনের মধ্যে আমরা হচ্ছে কিউবগুলো বসায় টেস্ট করব। মানে আমরা সাপোজ মনে করেন 9টা হচ্ছে কিউব প্রিপেয়ার করলাম, 9টা কিউবের মধ্যে 3টা ভাঙলাম 7 দিন পরে, 3টা ভাঙলাম 14 দিন পরে, 3টা ভাঙলাম 28 দিন পরে। ঠিক আছে, তো কিউব প্রিপেয়ার করে
আমরা একদিন পরে হচ্ছে মোল্ডের থেকে বের করব, বের করে কিউরিং এর মধ্যে দিয়ে দিব। কিউরিং এ দেওয়ার পরে 3 দিন পরে হচ্ছে এই টেস্ট মেশিনের মধ্যে ঢুকায় ভাঙতে হয়। The sand used for making test specimens shall be natural silica sand conforming to the requirements for graded standard sand. Natural silica and conforming C778 is shown in table 2. এটার শুরুতে আমি বলছিলাম যে আমরা শুধুমাত্র সিমেন্ট দিয়ে কোনো টেস্ট করি না, সিমেন্টের সাথে কিছু কিছু পরিমাণ বালু মিক্স করতে হয়। এখন বালু আবার আন্তাজের উপরে মিক্স করা যায় না, যে বালুটা আমরা ইউজ করব সেই বালুটা হইতে হবে ন্যাচারাল সিলিকা, এবং সাথে সাথে এটার একটা সিভ অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, কি রকম বৈশিষ্ট্য থাকলে ওই স্যান্ড আমরা ইউজ করতে পারবো এটা এই টেবিল দেখলে বোঝা যায়। যেমন এখানে আপনারা দেখবেন কতগুলা সিভ সাইজ আছে, নাম্বার 16, 30, 40, 50, 100। ঠিক আছে, সিভ মানে হচ্ছে সহজ বাংলা বললে চালনি, যেটার মধ্যে কিছু ছিদ্রপথ থাকে। তো আমরা একটার পরে একটা চালনি সাজায় এরপর হচ্ছে সিভ অ্যানালাইসিস করি। তো এই সিভের নাম্বার যত বাড়ে এটার ছিদ্র তত কমতে থাকে। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই যে এখানে কিছু সিভের এস্টিম স্ট্যান্ডার্ড সিভ, এগুলো আপনারা অলরেডি দেখে আসছেন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কোর্সে। এস্টিম স্ট্যান্ডার্ড সিভ এগুলা 3 ইঞ্চ যে সিভ সাইজ আছে সেটার সিভ ওপেনিং থাকে 76.2 mm, 1.5 ইঞ্চে থাকে হচ্ছে 38.1 mm এরকম। তো মনে করেন নাম্বার 4 সিভ বলতে কি বুঝায়? নাম্বার 4 সিভ বলতে বোঝায় যে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ, 1 ইঞ্চ বাই 1 ইঞ্চের একটা বর্গক্ষেত্র। সেই বর্গক্ষেত্রকে যদি প্রত্যেকটা ধারকে হচ্ছে 4টা সমান ভাগে ভাগ করি, তাহলে এই মাঝে যতটুকু ছিদ্রপথ পাওয়া যায় ওটাই হচ্ছে আমার নাম্বার 4 সিভ। ঠিক আছে, নাম্বার 6 মানে হচ্ছে এই 1 ইঞ্চকে 6টা ভাগে ভাগ করতে হবে, এই 1 ইঞ্চকেও 6টা ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, এই যে মনে করেন নাম্বার 50, নাম্বার 50 মানে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ হচ্ছে বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটা এই প্রত্যেকটা ধারকে হচ্ছে 50টা ভাগে ভাগ করতে হবে, এটাকেও 50টা ভাগে ভাগ করতে হবে, এইটাকেও 50টা ভাগে ভাগ করতে হবে, এরকম। তো এখানে দেখতেছেন নাম্বার 16, নাম্বার 30, 40, 50, 100, 1, 2, 3, 4, 5, এই 5টা সিভ উপর থেকে নিচে একটা একটা করে সাজাতে হবে। সবার উপরে রাখতে হবে 16 নাম্বার সিভ, তার নিচে নাম্বার 30, তার নিচে নাম্বার 40, তার নিচে নাম্বার 50, তার নিচে হচ্ছে নাম্বার 100। মানে একদম উপরের সিভের ছিদ্রপথ বড় থাকবে, যত নিচের দিকে যাবে তত ছিদ্রপথ আস্তে আস্তে ছোট হইতে থাকবে। তো এরপরে আমরা যে বালুটা নিব চিন্তা ভাবনা করতেছি, সেই বালুটা নিয়ে একদম উপরের সিভে ঢালতে হবে, ঢেলে ঝাঁকাইতে হবে। ঝাঁকানোর পরে যদি দেখি যে এই নাম্বার 16 সিভে একটু রিটেইন না করে, রিটেইন মানে হচ্ছে আটকানো, চালনির মধ্যে যদি দেখা যায় যে ছিদ্রপথের চাইতে বড় পরিমাণ কোনো এগ্রিগেট যদি দেওয়া হয় তাহলে কিন্তু ছিদ্রপথ পাস করে না। এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে রিটেইন আর একটা হচ্ছে পাসিং। রিটেইন মানে হচ্ছে ওটার মধ্যে আটকে যাওয়া, আর পাসিং মানে হচ্ছে পাস করে চলে যাওয়া। তো আমরা এইভাবে বালুটা ফেললে দেখা যাবে যে 16 নাম্বার সিভে কোনো ম্যাটেরিয়ালস আটকাচ্ছে না। 30 নাম্বার সিভে মোটামুটি 2%-এর মতো রিটেইন করলেও করতে পারে, 40 নাম্বার সিভে 30% রিটেইন করতে হবে, 50 নাম্বার সিভে 75% রিটেইন করতে হবে, এবং 100 নাম্বার সিভে 98% রিটেইন করতে হবে। এরকম যদি হয় তাহলে আমরা এই স্যান্ড ইউজ করতে পারবো, আদারওয়াইজ ইউজ করা যাবে না। The amount of ingredients used in preparing the molds is shown in table 3. মনে করেন আমরা হচ্ছে স্যান্ড ওইরকম পাইছি যে এরকম এইরকম বৈশিষ্ট্য আছে, এরকম স্যান্ড পাইছি, তাহলে আমরা সামনের দিকে আগাবো। তো আমাদের এই টেস্ট করতে কি কি লাগে? আমাদের এই টেস্ট করতে সিমেন্ট লাগবে, স্যান্ড লাগবে, আর হচ্ছে ওয়াটার লাগবে। আমরা স্পেসিমেন তৈরি করবো হচ্ছে 9টা স্পেসিমেনের জন্য কতটুকু সিমেন্ট, কতটুকু স্যান্ড, কতটুকু ওয়াটার লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন আমরা 9টা স্পেসিমেনের জন্য প্রিপেয়ার করার জন্য সিমেন্ট নিব 740 গ্রাম, আর স্যান্ড নিব হচ্ছে 2075 গ্রাম, আর পানি নিবে হচ্ছে 359 মিলিলিটার। ঠিক আছে, এখন হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রসিডিউর কিভাবে প্রিপেয়ার করব। Composition of mortars. The proportion of materials for the standard mortars shall be 1 part of cement to 2.75 parts of graded standard sand by weight. মানে হচ্ছে আমাদের স্যান্ড টু সিমেন্ট রেশিও 2.75 রাখতে হবে। ইউজ এ ওয়াটার সিমেন্ট রেশিও অফ 0.485 ফর অল পোর্টল্যান্ড সিমেন্ট। মানে এখানে একটা মিক্স ডিজাইনের যে প্যারামিটার গুলো আছে
ওগুলো দেওয়া আছে। এই প্যারামিটারগুলো ইউজ করেই কিন্তু এই হিসাবগুলো করা হয়েছে। যদি 6টা স্পেসিমেন তৈরি করা লাগে তাহলে এরকম ম্যাটেরিয়ালস নিতে হয়, যদি 9টা স্পেসিমেন প্রিপেয়ার করা লাগে তাহলে এতটুকু ম্যাটেরিয়ালস নিতে হয়। তো এগুলো কনসিডার করে এগুলো করা, আপনাদের নতুন করে কোনো ক্যালকুলেশন করতে হবে না। দ্য কোয়ান্টিটিজ অফ ম্যাটেরিয়ালস টু বি মিক্সড এট ওয়ান টাইম ইন দ্য ব্যাচ অফ মর্টার ফর মেকিং 6 and 9 স্পেসিমেন্স শ্যাল বি অ্যাজ ফলোজ। প্রিপারেশন অফ মর্টার, প্লেস রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়াটার ইন ড্রাই মিক্সিং বোল। আমরা মিক্সিং বোলের মধ্যে যতটুকু পানি নেওয়ার অতটুকু নিব, পুরোটা। আমাদের পানি কতটুকু নেওয়ার কথা, 359 ml নেওয়ার কথা, আমরা 359 ml পানি আমাদের মিক্সিং বোলের মধ্যে নিব। অ্যাড দ্য সিমেন্ট টু দ্য ওয়াটার এন্ড মিক্স ফর 30 সেকেন্ড। আমরা যে 740 গ্রাম সিমেন্ট নিছিলাম ওইটা পুরাটা এটার মধ্যে ঢেলে দিব, ঢেলে 30 সেকেন্ড যাবত এটাকে মিক্স করব। অ্যাড নিয়ারলি 1/2 অফ দ্য স্যান্ড অ্যান্ড মিক্স ফর 30 সেকেন্ড। আমরা যে স্যান্ড নিয়েছিলাম 2035 গ্রাম, এই 2035 গ্রামের আনুমানিক অর্ধেক এই সিমেন্টের মধ্যে, সিমেন্ট আর পানির মিশ্রণের মধ্যে ঢেলে দিব। এরপর হচ্ছে 30 সেকেন্ড যাবত মিক্স করব। অ্যাট দ্য রিমাইন্ডার অফ দ্য স্যান্ড, মানে হচ্ছে বাকি অর্ধেক যোগ করে দিব। অ্যান্ড মিক্স ভিগারাসলি ফর 2 মিনিটস, এবং 2 মিনিট যাবত খুব ভালোভাবে মিশ্রণ করে দিব। এরপর যেটা মোল্ডিং এর মধ্যে চলে আসি, প্লেস এ লেয়ার অফ মর্টার অ্যাবাউট 1 ইঞ্চ। মানে হচ্ছে আমরা যেই কিউব মোল্ডস যেগুলো, ঠিক আছে, মানে হচ্ছে যেটার মধ্যে আমরা কিউবগুলো প্রিপেয়ার করব, আমাদের যে মশলাটা আছে মশলাটা তো হচ্ছে একদম নরম, এটা তো একটা খাজের মধ্যে ফেললেছেন ওই শেপের মধ্যে আসবে। আমাদের একটা মোল্ড আছে, যে মোল্ডের মধ্যে ঢাললে এটা ওই কিউবের শেপের মধ্যে চলে আসবে। প্লেস এ লেয়ার অফ মর্টার অ্যাবাউট 1 ইঞ্চ। ওই মোল্ডের সাইজ হচ্ছে 2 ইঞ্চ কিউব, মানে দৈর্ঘ্য 2 ইঞ্চ, প্রস্থ 2 ইঞ্চ, গভীরতাও হচ্ছে 2 ইঞ্চ। ওটার মধ্যে আমরা ফার্স্ট লেয়ারে হচ্ছে 1 ইঞ্চি, আনুমানিক 1 ইঞ্চি মর্টার দিব। দেওয়ার পরে হচ্ছে ট্যাম দ্য মর্টার ইন ইচ কিউব কম্পার্টমেন্ট 32 টাইমস। মানে হচ্ছে আমরা তো 9টা কিউব প্রিপেয়ার করব, এই জন্য 9টা মোল্ড লাগবে। এই 9টা মোল্ড পাশাপাশি থাকবে, প্রত্যেকটার গভীরতা হচ্ছে 2 ইঞ্চের। ওটার মধ্যে ফার্স্ট লেয়ারে সবগুলোর মধ্যে 1 ইঞ্চ দিয়ে দিব। 1 ইঞ্চ দেওয়ার পরে এটার মধ্যে ট্যাম্পিং করতে হবে। একটা ট্যাম্পার থাকে, ট্যাম্পার রড, যে আমি একটা ভিডিও দিছি, ওই ভিডিওতে দেখলে বুঝবেন। তো ওটা দিয়ে আমাদেরকে টেম্পিং করতে হবে। এখানে অর্ডার অফ টেম্পারিং ইন মোল্ডিং টেস্ট স্পেসিমেন্স, যে এইভাবে টেম্পিং করতে হবে। যদি এই চিত্রটা দেখে বোঝা যায় না, এটার জন্য আমরা যে STMC09 এটা দেখব। টেম্পিং করতে হয় হচ্ছে 32 বার, ঠিক আছে। আমরা যে ইয়াটা দেখতেছি এখানে, যে এইখানে হচ্ছে একটা ওই কিউব মোল্ডের কথা যে বলছিলাম, কিউব মোল্ডের টপ ভিউ হচ্ছে এরকম, উপর থেকে দেখলে এরকম দেখা যাবে টপ ভিউ। তো আমাদের এক একটা ইয়া আছে, যে টেম্পার থাকে, টেম্পারের ডাইমেনশনটা আমি আপনাদেরকে দেখাই। টেম্পারের যদি ক্রস সেকশনাল ভিউ নেই তাহলে মোটামুটি হচ্ছে এইরকম হয়, ঠিক আছে। ক্রস সেকশনাল ভিউ, ক্রস সেকশনাল ভিউটা মোটামুটি এরকম হয়। এটা মোটামুটি ভালোই লম্বা হয়, হাতে ধরে কাজ করার মতো আর কি। তো এই আমার যে ক্রস সেকশনাল ভিউ, এইটা দিয়ে হচ্ছে টেম্পিং করে। আপনারা এইখানে যেই ভিউটা দেখতেছেন এটা হচ্ছে একটা কিউব মোল্ডের টপ ভিউ। এদিকে আছে হচ্ছে 2 ইঞ্চ, এদিকে আছে হচ্ছে 2 ইঞ্চ, এরকম হচ্ছে একটা স্কোয়ার শেপ। তো আমাদেরকে যে টেম্পারটা দিয়ে টেম্পিং করতে, সেই টেম্পারটা নিয়ে প্রথমে হচ্ছে এইভাবে ধরতে হবে। মানে এই যে লম্বা সাইডটা থাকবে হচ্ছে এই পাশে, ছোট সাইডটা এইভাবে। তো 1 2 3 4 5 6 7 8 এইভাবে ফার্স্ট রাউন্ডটা দিতে হবে, ঠিক আছে। এই টেম্পারটা দিয়ে এইভাবে ঘুরায় আনতে হবে। আবার হচ্ছে পরের রাউন্ডে কি করতে হবে, আমাদের যে লম্বা প্রান্তটা থাকে সেটা প্লেস করতে হবে এই বরাবর, মানে তখন হয়ে যাবে হচ্ছে এইরকম। এভাবে প্লেস করে 1 2 3 4 5 6 7 8 এইভাবে। এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। আবার থার্ড রাউন্ডে হচ্ছে আমাদের এই টেম্পারটা ঘুরায় নিতে হবে, ঘুরায় নিয়ে লম্বা প্রান্তটা রাখতে হবে এই বরাবর রেখে তখন কি করবো 1 2 3 4 5 6 7 8, 3 নম্বর রাউন্ড শেষ। 4 নম্বর রাউন্ড আবার এইভাবে 1 2 3 4 5 6 7 8। এক একটা কিউব মোল্ডের মধ্যে এইভাবে 8 বার করে
4টা রাউন্ডে 32টা টেম্পিং করতে হবে। এরকম 9টা মোল্ডের মধ্যে প্রত্যেকটার মধ্যে এইভাবে ধরে ধরে 32টা টেম্পিং করতে হবে। ফার্স্ট লেয়ার দেওয়ার পরে ফার্স্ট লেয়ারে তো ছিল ওই যে 1 ইঞ্চি পরিমাণ গভীরতা, বাকি 1 ইঞ্চি হচ্ছে সেকেন্ড লেয়ারে দেওয়ার পরে আমরা আবার এইভাবে 4টা রাউন্ডে 8টা করে টেম্পিং করব, মোট 32টা টেম্পিং করব। ঠিক আছে, 32টা টেম্পিং করার পরে এই যে এখানে ওগুলোই লিখছে, আপনারা দেখলে বুঝবেন। অন কমপ্লিশন অফ টেম্পিং, মনে করেন টেম্পিং করা শেষ, দ্য টপস অফ অল কিউবস শুড এক্সটেন্ড স্লাইটলি অ্যাবভ দ্য টপস অফ দ্য মোল্ড। ব্রিং ইন দ্য মর্টার that has been forced out on the tops of the molds with a trowel and smooth off the cubes by drawing the flat side of the trowel with the leading edge slightly raised, one across the top of the each cube at right angles to the length of the mold. Then for the purpose of leveling the mortar that protrudes above top of the molds of more uniform thickness, draw the flat side of the trowel with leading edge slightly raised lightly once along the length of the mold. এখানে অনেক বড় করে লিখছে, আমি বলি এটা হচ্ছে যে আমরা তো 2টা লেয়ারে এটা ফিল আপ করবো। ফিল আপ করার পরে টেম্পিং করা যখন শেষ তখন উপরের প্রান্তটা একদম স্মুথ করে দিতে হবে। ঠিক আছে, যেখানে বেশি আছে ওখান থেকে বেশি সরা নিতে হবে, যেখানে হয়তো একটু কম আছে ওখানে একটু দিয়ে টোটালি সুন্দর মতন একটা মোল্ডটা সেট করতে হবে। আপনারা ভিডিওটা দেখতে বুঝবেন। Storage of test specimen. Immediately upon completion of molding, place the test specimens in the moist closet or moist room. Keep all the specimens immediately after molding with the mold on the base in the moist closet or moist room for 20 to 24 hours with the upper surfaces exposed to the moist air but protected from creeping water. মানে হচ্ছে যে আমাদের মোল্ডিং করা শেষ, এটাকে মোটামুটি 24 ঘন্টা ময়েস্ট রুম বা ময়েস্ট ক্যাবিনেটের মধ্যে রাখতে হবে। উপরের প্রান্তটা খোলা রাখতে হবে, কিন্তু এটার উপরে যাতে কোনো জায়গা থেকে কোনো পানি না পড়ে। ঠিক আছে, এটা ময়েস্ট রুমের মধ্যে থাকবে, খোলা থাকবে। If the specimens are removed from the mold before 24-hour old and then immerse the specimens except those for the 24-hour test in saturated lime water in storage tanks constructed of non-corroding materials. Keep the storage water clean by changing as required. 24 ঘন্টা পরে আমরা মোল্ডটা খুলে আমাদের কিউবটা বের করে আনবো, বের করে এটা হচ্ছে কিউরিং এর মধ্যে দিয়ে দিব। ডিটারমিনেশন অফ কম্প্রেসিভ স্ট্রেংথ, মানে হচ্ছে যে আমরা এখন এগুলো ভাঙবো। তো এখানে অনেক কিছু বলছে, তো আমি এগুলো সহজ বাংলায় বলি। মনে করেন আমরা হচ্ছে যতদিনের টেস্ট করব, আচ্ছা এগুলো আমি সবই বলবো। এখানে যে ডাটা শিটটা আছে, এই ডাটা শিটটা আমি একটা এক্সেলে প্রিপেয়ার করছি, এই যে। ঠিক আছে, এখানে দেখেন এইজ আছে, ডেজ, এইজ, স্পেসিমেন নাম্বার, ক্রাশিং লোড, স্পেসিমেন এরিয়া, কম্প্রেসিভ স্ট্রেংথ, এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ। এখন আমি এটা থেকে দেখাই। আচ্ছা, আমরা প্রিপেয়ার করছি হচ্ছে 9টা স্পেসিমেন, 9টা কিউব মোল্ডের মধ্যে আমরা 9টা কিউব স্পেসিমেন তৈরি করছিলাম। 24 ঘন্টা আমরা মোল্ডের মধ্যে একটা ময়েস্ট ক্যাবিনেটে বা ময়েস্ট রুমের মধ্যে রাখছিলাম। 24 ঘন্টা পরে সেটা বের করে আনছি, বের করে হচ্ছে মোল্ডের থেকে কিউবগুলো বের করছি। বের করে যেটা করব, প্রথমে হচ্ছে 9টা কিউবের 9টা নাম দিতে হবে, যাতে আমি বুঝতে পারি যে কোন কিউবটা কতদিন পরে আমরা ভাঙব। যেমন ল্যাবে সাধারণত যেটা হয় যে শুধুমাত্র আপনারাই যে কাজ করেন এমন কোনো কথা না, অনেক সেকশনের অনেক স্টুডেন্টরা আসে, অনেক থিসিসের স্টুডেন্টরাও আসে কাজ করার জন্য। তো হচ্ছে এইগুলার একটা নাম দিতে হয়, যাতে হচ্ছে কিউরিং এর মধ্যে আপনাদের এই 9টা মোল্ডের সাথে অন্য কেউ যদি কোনো মোল্ড রাখে বা কোনো কিউব স্পেসিমেন যদি রাখে, তাহলে যাতে আপনাদেরটা আপনারা আলাদা বুঝতে পারেন, তাদেরটা তারও আলাদা বুঝতে পারে। এই কারণে নাম দিলেন, মনে করেন 9টা কিউবের 9টা নাম দিলেন, 3ABC, 7ABC, 28ABC। এই 3, 7, 28 এর মানে হচ্ছে যে আমরা এই 3ABC যে 3টা কিউব আছে, এই 3টা ভাঙবো হচ্ছে 3 দিন পরে, 7ABC ভাঙবো হচ্ছে 7 দিন পরে, 28ABC ভাঙবো 28 দিন পরে। ঠিক আছে, এরপরে হচ্ছে যেটা করব, মনে করেন আমরা হচ্ছে 24 ঘন্টা পরে কিউরিং এ দিয়ে দিলাম, এরপরে 3 দিন পরে আসলাম, এসে আমরা হচ্ছে 3ABC এই 3টা কিউব পানির থেকে বের করলাম। বের করে ফার্স্টে যেটা করতে হবে
টোটালটা আপনার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে, ঠিক আছে। এরপরে এয়ার মোটামুটি হচ্ছে এয়ার ড্রাই করতে হবে। এয়ার ড্রাই করার পরে কিউবের যে প্রান্তে হচ্ছে আমরা ইউটিএম মেশিনে কম্প্রেসিভ স্ট্রেস দিয়ে টেস্ট করব, সেই সাইডটার দৈর্ঘ্য আর প্রস্থ নিতে হবে। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা পাবো হচ্ছে স্পেসিমেনের এরিয়া, ঠিক আছে। এই যে স্পেসিমেন এরিয়া স্কোয়ার ইঞ্চ। আমরা যেহেতু 2 ইঞ্চ কিউব প্রিপেয়ার করছি, সবসময় দেখা যায় যে হচ্ছে মোটামুটি 4 স্কোয়ার ইঞ্চের আশপাশেই আপনারা এটা পাবেন। এক্স্যাক্টলি 4 পাইলে তো ভালোই, যেমন আমি এখানে ধরে নিয়েছি এই তিনটার মধ্যে 4 আসছে, 4.04 আসছে, 4.02 আসছে, এরকম। তো দৈর্ঘ্যের প্রস্থ গুণ করে এটার যেই স্পেসিমেন এরিয়া সেটা আপনারা বের করে এটার মধ্যে ডাটা শিটে লিখবেন। এরপরে হচ্ছে এই তিনটা ইউটিএম মেশিনে বসায় এটার উপর কম্প্রেসিভ লোড দিতে হবে। কত লোডে এটা ভাঙতেছে সেটা ইউটিএম মেশিন থেকে পাওয়া যাবে। এই কলামে যেগুলো দেখতেছেন এই 10,745, 10,161, 11,105 এগুলো হচ্ছে আমরা ইউটিএম মেশিন থেকে পাইছি। ইউটিএম মেশিন থেকে সাপোজ এরকম রিডিং আপনারা পাইলেন, পাওয়ার পরে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ আপনাদেরকে নিজেদের ক্যালকুলেট করতে হবে। কিভাবে ক্যালকুলেট করবেন? এই যে এই পাউন্ডকে স্কোয়ার ইঞ্চ দিয়ে ভাগ দিলে আপনি কম্প্রেসিভ স্ট্রেংথ পাবেন। ক্রাশিং লোডকে স্পেসিমেন এরিয়া দিয়ে ভাগ দিলে কম্প্রেসিভ স্ট্রেংথ পিএসআই তে পাওয়া যায়, কারণ আমাদের এটার ইউনিট হচ্ছে পাউন্ডে, এটার ইউনিট হচ্ছে স্কোয়ার ইঞ্চে। তো আমরা এখন ওইটা করি, এটাকে ভাগ দিব হচ্ছে স্কোয়ার ইঞ্চ দিয়ে ভাগ দিলাম। সিমিলারলি অন্যগুলো এইভাবে করলাম, বের হয়ে গেল। এভারেজ করার সময় কি করতে হবে? এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, যোগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। এই যে 3 দিনের আমাদের এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 2654.59560, মানে 2655 ধরা যায় মোটামুটি। 7 দিন পরে সেম কাজ করব। মনে করেন এরকম এই স্পেসিমেন এরিয়া পাইলাম, ক্রাশিং লোড পাইলাম, ওগুলা দিয়ে কম্প্রেসিভ স্ট্রেংথ তৈরি করলাম, ঠিক আছে। আবার 28 দিন পরে এসে সেম কাজ করলাম, এভারেজ করলাম, এরকম রেজাল্ট পেলাম, ঠিক আছে। এরপরে মনে করেন একটা গ্রাফের মধ্যে দেখাইতে চাই। গ্রাফের মধ্যে দেখানোর জন্য যে কাজটা করব, ঠিক আছে, এটা আলাদা নিয়ে আসলাম। এখন হচ্ছে গ্রাফে যাব, ইনসার্ট গ্রাফ, এরকম একটা গ্রাফ দিই। যে কোনো রকম গ্রাফ দেওয়া যায়, যেরকম গ্রাফ দরকার, আমাদের ইচ্ছা মতন কাজ করব। এরকম পাইলাম 3, 7, 28। আমরা এক্সেস টাইটেল দিয়ে দিই, এখানে থাকবে হচ্ছে এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ, এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ এসআই। এক্স অ্যাক্সিস থাকবে হচ্ছে এইচ, ডেজ। এরপর ডাটা লেভেলস দেওয়া যায়, এই যে চার্টার একটা টাইটেল দেই, আমাদের যে টেস্টের নাম, টেস্ট ফর ডাইরেক্ট compressive
স্ট্রেংথ অফ সিমেন্ট মোটর এরকম দিলাম, এটা এরকম দিলে একটু দেখতে সুন্দর দেখে, হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডাটা, এটা হচ্ছে আমাদের গ্রাফ। টেস্ট ফর ডাইরেক্ট কম্প্রেসিভ স্ট্রেংথ অফ মোটর। এই গ্রাফের থেকে আমরা বুঝতেছি যে সিমেন্টের, আমরা যে এই সিমেন্টটা ইউজ করছি সেই সিমেন্টের 3 দিনের মাথায় যত স্ট্রেংথ থাকে 7 দিন পরে স্ট্রেংথ আরও বাড়ে, 28 দিন পরে আরও বাড়ে। ঠিক আছে, এইরকম। ওকে, থ্যাংক ইউ।